তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। দুদেশের মধ্যে বহমান অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক চলমান প্রক্রিয়া হওয়ায় সুফল পাওয়ার আশা। অমীমাংসিত ইস্যুতে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। এসএসসি জেএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয়ে বাদ দেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ। পরিকল্পিত নীতিমালা না থাকলে সুফল পাওয়া নিয়ে শঙ্কা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। এবং বাংলা নববর্ষকে সামনে রেখে ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে সাজ সাজ রব। সাভারে ব্যস্ত সময় পার করছেন নৃত্যশিল্পীরা। সময় সংবাদের সঙ্গে আছে। তিস্তা সমস্যার সমাধানে তোরসা জলঢাকা সহ উত্তরবঙ্গের কয়েকটি নদীর পানি বণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। শনিবার নয়াদিল্লিতে দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মমতা এ প্রস্তাব দেন বলে জানানো হয়। খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের এক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও উপস্থিত ছিলেন। সেখানেই মোদী তিস্তার বিষয়টি তোলেন। বৈঠকে মমতা বলেন, তিস্তায় কোনো পানি নেই, পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেচের জন্য পানি পেতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, উত্তরবঙ্গে তোরসা জলঢাকা সহ 4টি নদী রয়েছে, সেখানে পানি আছে। তিস্তার বিকল্প হিসেবে এই 4টি নদীর পানি ব্যবহার করা যেতে পারে। এ সময় শেখ হাসিনাকে কলকাতা সফরেরও আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার জলটার প্রবলেম এটাই হচ্ছে, তিস্তার জল চলে গেলে আমাদের এমনকি ড্রিঙ্কিং ওয়াটারেরও প্রবলেম হয়ে যাবে, এগ্রিকালচার প্রবলেম হয়ে যাবে। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। আমি বলেছিলাম যে আমরা যদি একটা ভেবে দেখি, তিস্তায় যখন আমার প্রবলেম হচ্ছে, আর তিস্তাটা যেহেতু আমার গাজলডোবা ব্যারেজ আছে, আমার জলের প্রবলেম আছে, ড্রিঙ্কিং ওয়াটার, ফার্মার্স, নানা প্রবলেম আছে, শুকিয়ে গেছে পুরো। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাকচার হয়নি, এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা কিছুটা আমরা শেয়ার করতে পারি, যাতে ওদেরও কোনো অসুবিধা না হয়, আমাদেরও কিছু অসুবিধা না হয়। এই হিসেবে আমি 3-4টা নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে ছোট ছোট নদী, কিন্তু এই নদীগুলো কিন্তু বাংলাদেশের সাথে গিয়ে মেশে। প্রধানমন্ত্রীর চলমান ভারত সফরে স্বাক্ষরিত হয়েছে 22টি চুক্তি ও সমঝোতা স্মারক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মোটা দাগে সংখ্যার বিচারে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সফল। তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো ফয়সালা না হলেও দুদেশের বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে বলে প্রতিশ্রুতি এসেছে। এদিকে ভারতের অগ্রাধিকারের ভিত্তিতেই স্বাক্ষরিত হয়েছে সামরিক সমঝোতা স্মারকটি। দুদেশের আন্তরিকতা ও সততা থাকলে সম্পর্ক এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশ সফরে এসেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার মধ্যে একমাত্র সামরিক ছাড়া বাকি সব চলমান প্রক্রিয়া। সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্র্যাটেজিক স্টাডিজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলছেন। 500 মিলিয়ন দেয়া আছে ভারত থেকে, আমরা মিলিটারি ইকুইপমেন্ট বা এগুলো যদি কিনতে চাই আমরা কিনতে পারি। এখন দেখতে হবে যে কোন জায়গাটাতে আমাদের প্রয়োজন, এবং সেই জায়গায় ভারতের দিক থেকে যদি আমরা সহযোগিতা পাই তাহলে সেটা আমরা নেব। এবারও তিস্তার পানি বণ্টন বাংলাদেশের 1 নম্বর অগ্রাধিকার থাকলেও বরাবরের মতো প্রতিশ্রুতি ছাড়া এ বিষয়ে চাক্ষুষ কোনো অগ্রগতি চোখে পড়েনি বলেও মনে করেন তারা। তিস্তা কিন্তু আমাদের ন্যায্য পাওনা, এত বছর ধরে ঝুলে আছে, স্বার্থ সংরক্ষিত হয়নি তিস্তার ইস্যুটা নিয়ে। হয়তো বা
কিছুদিন হয়েও যেতে পারে এই সফরের মধ্যে, কিংবা সামনে আমরা একটা টাইমলাইন পেতে পারি। অমীমাংসিত ইস্যুগুলোতে বাংলাদেশকে আরো জোরালো পদক্ষেপের পরামর্শ তাদের। অবশ্যই আমি ইতিবাচক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার আজমির শরীফের মাজার জিয়ারত করার কথা রয়েছে। এই মুহূর্তে ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ তথ্য জানাতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। শিরিন, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের আজ তৃতীয় দিন চলছে, অর্থাৎ এই তৃতীয় দিনের শুরুতে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যখন আসলে কোনো দ্বিপক্ষীয় সফরে আসেন তখন তার প্রতিটি দিনই আসলে কর্মব্যস্ততায় কাটে। আজও কিন্তু একরকম কর্মব্যস্ততাতেই তার কাটছে, কিন্তু তিনি এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন না, তিনি ঠিক এই মুহূর্তে আছেন আজমির শরীফে। এবং আজমির শরীফে আপনারা জানেন যে খাজা মঈনুদ্দিন চিশতির যে দরগা শরীফ রয়েছে সেই দরগা শরীফ জিয়ারত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 2010 সালে তিনি যখন এখানে এসেছিলেন তখনও কিন্তু তিনি দরগা শরীফে গিয়েছিলেন এবং সেই দরগায় জিয়ারত করেছিলেন। দুপুরের পরপরই তিনি আবারও ফিরে আসবেন দিল্লিতে। এবং আমার পেছনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি ভবন, এই ভবনেই কিন্তু প্রধানমন্ত্রী এবার সফরের যে পুরো সময়টি এখানেই তিনি অবস্থান করছেন। এবং আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে বেশ কয়েকটি অনুষ্ঠান সূচি রয়েছে। সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী যদি আমরা বলি তাহলে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ, অর্থাৎ স্থানীয় সময় ভারতে সন্ধ্যা 6টা নাগাদ কংগ্রেসের সভাপতি আমরা জেনেছি যে সোনিয়া গান্ধী এবং তার পাশাপাশি তার ছেলে রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই ভবনটিতে এসেই দেখা করবেন। এবং এই ভবনটিতে বিশেষ একটি সভাকক্ষ রয়েছে, সেই বিশেষ সভাকক্ষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলবেন, শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, এমনটি কিন্তু আমরা কার্যসূচিতে দেখেছি। এবং তার পাশাপাশি যদি বলি যে সেটি শেষ হবার পরেই স্থানীয় সময় সন্ধ্যা 7টায় প্রণব মুখার্জির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং আনুষ্ঠানিকভাবে সেই দেখা হওয়ার সময় কিন্তু তারা একটি ছোট বৈঠকও করবেন আমরা যেমনটি জেনেছি। এবং সেই বৈঠকের পরপরই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে ঐতিহাসিক এই রাষ্ট্রপতি ভবনের যে নানা আনুষ্ঠানিকতা, তার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে বর্ণাঢ্যভাবে। সেই বর্ণাঢ্যভাবে গার্ড অব অনার দেওয়ার পরে রাষ্ট্রপতি ভবনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার কিন্তু আমরা লক্ষ্য করেছি যে একরকম একটা জাঁকজমক ভাব ছিল। সেই জাঁকজমক ভাবের হয়তোবা সন্ধ্যায় আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর সম্মানে, সেটিও হয়তোবা অনেক জাঁকজমকই থাকবে আমরা যেমনটি প্রস্তুতি বা যেমনটি জেনেছি বিভিন্ন সূত্র থেকে। আর তারপর পরই কিন্তু প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন রয়েছে ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে, সেটিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দিনের কর্মসূচি কিন্তু এমনই রয়েছে। এবং এছাড়া আপনি জানেন যে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে বেশ কিছু চুক্তি এবং সমঝোতায় স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে গতকাল সন্ধ্যাবেলায় এই রাষ্ট্রপতি ভবনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারাও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এমনকি তিস্তা প্রসঙ্গ নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে। আমরা চেষ্টা করব আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের যে দ্বিপক্ষীয় সফর তার প্রত্যেকটি স্তর জানানোর জন্য। আশা করি নতুন কোনো তথ্য হলে আবারও আপনাদেরকে জানিয়ে দেব। এখন পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে প্রধানমন্ত্রী দিল্লি সফরের এই ছিল আমার কাছে সর্বশেষ। শিরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের রাষ্ট্রীয় সফরের সবশেষ তথ্য জানাতে ভারতের নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার দেবাশিস রায়। সময় সংবাদে আরো থাকছে। হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ, জানালো পরিবেশ অধিদপ্তর। আজই প্রতিবেদন জমা দেওয়া হবে হাইকোর্টে। এসএসসি ও জেএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। তবে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা না থাকায় কিছুটা অস্বস্তিতে স্কুলগুলো। সিদ্ধান্তের সুফল পেতে এই বিষয়গুলো পাঠদান ও পরীক্ষা নেয়ার একটি পরিকল্পিত নীতিমালা প্রণয়নের তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষার শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ কমাতে জেএসসি ও এসএসসি থেকে 5টি বিষয় স্কুলেই মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেএসসি ও সমমানের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর এসএসসি ও সমমানের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা। এমনিতেই পাবলিক পরীক্ষায় ভীতি আছে শিক্ষার্থীদের মাঝে, আর তাই সন্তানদের উপর বাড়তি চাপ কমায় কিছুটা স্বস্তিতে অভিভাবকরা। বাদ হয়ে গেলেই ভালো।
এক্সট্রা চাপ মুক্ত হয়ে যায়। সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা আমি মনে করি যে বাচ্চাদের জন্য খুবই ভালো। এইটা তাদের প্রেশারটাকে অনেকাংশেই লোডটা কমায় দিবে। তবে স্কুল থেকে মূল্যায়ন করা হলেও তার প্রভাব পড়ছে না মূল পরীক্ষার গ্রেডিংয়ে। তাই এই বিষয়গুলো শিক্ষার্থীরা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে তা নিয়ে ভাবছেন শিক্ষকরা। ঢাকা শহরে যারা আমরা থাকি তারা হয়তো একটা পরীক্ষা নিব, ছাত্রদের কাছ থেকে নাম্বার দিব, কেন জবাব দিতে আছে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হয়তো ওই বিষয়ে শিক্ষকই নেই। এখন তারা আদৌ ক্লাস নিয়ে পাঠাবেন না এমনি একটা নাম্বার পাঠিয়ে দিবেন, এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজ না করলে বোঝা যাবে না। সেক্ষেত্রে সরকারই এই সিদ্ধান্তের সুফল পেতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন একটি বিষয় সে করবে যেখানে তার কোনো মূল্যায়নের কোনো ব্যাপার নেই, তাহলে তার পক্ষে সেখানে আগ্রহ ধরে রাখা খুব মুশকিল হবে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষাটা হচ্ছে সেই বিষয়গুলি আমাদের কমাতে হবে, কিন্তু স্কুলের যে বিষয়গুলি পড়ানো হচ্ছে যেগুলো বিশেষ করে আনন্দদায়ক সেগুলির জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা থাকা উচিত। এই বিষয়গুলোতে যেহেতু পাবলিক পরীক্ষা হবে না, তাহলে সম্ভবত প্রতিটি বিষয়ের জন্য একটি করে বই রাখাটাও সমীচীন হবে না। সম্ভবত এই বিষয়গুলো মিলে একটা বই হয়তো চটি আকারে একটা বই হতে পারে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়া নির্দিষ্ট হলেও এসএসসি থেকে বাদ পড়া দুটি বিষয় কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয় এখনো নিশ্চিত করেনি শিক্ষা মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত জনবল নিয়ে হাজারীবাগের সব ট্যানারি কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। এ বিষয়ে আজই হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। সব সংযোগ গতকালই বিচ্ছিন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ। ডিপিডিসি বলছে গতকালই ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তবে হাজারীবাগে কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি ট্যানারি কারখানায় আজও আলো জ্বলতে দেখা গেছে। বিকেলে হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তর সহ সংশ্লিষ্ট সব বিষয়ে মালিক সংগঠনের বৈঠকে বসার কথা রয়েছে। হাজারীবাগে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, হাজারীবাগে আমি আজকে সকাল থেকে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অভিযান গতকালই সমাপ্ত হয়েছে বলে কিছুক্ষণ আগে আপনারা জানিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাজারীবাগে গতকালই অভিযান সমাপ্ত হয়েছে এবং তারা অতিরিক্ত জনবল দিয়ে অভিযান সমাপ্ত করেছেন সে বিষয়েও তারা জানিয়েছেন। এখন আসলে আমি একটা কারখানায় দাঁড়িয়ে আছি, এটা একটি ট্যানারি ঠিক বলা যাবে না, পূর্ণাঙ্গ ট্যানারি না হলেও এখানে আসলে এটি 4 তলা বিশিষ্ট একটি কারখানা এবং এখানকার নিচতলায় আপনি একটু যদি বিস্তারিত বলি বুঝবেন যে এখানে আসলে ক্রাস্টের কাজটি হয়, দ্বিতীয় তলায় হয় ফিনিশিং এর কাজ, তৃতীয় তলায় হয় আপনার প্যাকেজিং এর কাজ, বিভিন্ন ধরনের পণ্য প্যাকেজিং এর কাজ, আর চতুর্থ তলায় আপনি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি ফ্যাক্টরি যেখানে ফুটওয়্যার তৈরি হয়, এটাকে আমরা লেদার গার্মেন্টসও বলা যায়। এখানকার শ্রমিক এবং কর্মকর্তারা বলেন লেদার গার্মেন্টস, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য শ্রমিক এখানে আজকেও উপস্থিত আছেন এবং তারা আসলে কাজ একেবারেই নেই এবং কোনো মেশিনই চলছে না, এবং এখানে যেহেতু বিদ্যুৎ সংযোগ নেই সেহেতু আসলে কাজ হওয়ার কোনো সুযোগও নেই। এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি যে বসে আছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আসলে এখন একটু আশঙ্কাও করছেন যে আসলে ভবিষ্যতে তারা অন্য কোথাও কাজ পাবেন কিনা, অন্য কোনো সেক্টরে তারা কাজ করতে পারবেন কিনা বা সেই সুযোগটা তাদের আসবে কিনা, এই বিষয় নিয়ে তারা খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন। আরেকটি বিষয় যে এই ফ্যাক্টরিটা আসলে যেহেতু ট্যানারির মূল কাজ যেটি ওয়েট ব্লু সেকশন কিংবা ক্রাস্ট ফিনিশিং সব মিলিয়ে ট্যানারির যে চরিত্র সেটা থেকে কিছুটা আলাদা, যেহেতু এটা এই ফ্যাক্টরিটা আসলে একটু লেদার ফুটওয়্যার তৈরি করে এবং এখানে পরিবেশ দূষণের মাত্রাও যথেষ্ট কম। আমরা জানি যে এখানে শুধু গার্মেন্টস ওয়ার্কিং কাজগুলোই হয়। সেক্ষেত্রে আসলে আদালতের নির্দেশনার মধ্যে পড়ে গিয়ে আসলে এই কারখানাটিরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে তাদের সবাইকেই বসে থাকতে হচ্ছে। এবং পরবর্তীতে আসলে এই সব কারখানা যে আরো যেসব অফিস আদালত এখানে আছে, ট্যানারির বিভিন্ন চামড়া প্রক্রিয়াজাতকরণের আরো যেসব কাজগুলো হয় ওখানে, যেগুলোর মাধ্যমে আসলে পরিবেশের আদালতের যে আদেশ সেটার বাইরে যেগুলো পড়ে সেগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই। আমরা এখানকার মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ব্যাপারগুলো নিয়ে আদালতের সাথে কথা বলবেন এবং তারা আসলে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা বা এই কারখানাগুলো চালানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সে ব্যাপারেও তারা আলাপ আলোচনা করে
একটা সিদ্ধান্ত নেবেন বলে আমরা জানতে পেরেছি। হাজারীবাগে আরেকটা বিষয় যে এখন যে শ্রমিকরা সব মিলে প্রায় এখন আমরা যাদেরকে রাস্তায় দেখতে পেয়েছি 60-70 হাজারের মতো শ্রমিক এই হাজারীবাগে এখন কর্মরত রয়েছে এবং সবাইকে আসলে একটা পুনর্বহাল বা নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এইসব ক্ষেত্রেও মালিকপক্ষ আসলে চিন্তা করছেন, তাদের সবারই একটাই কথা যে সাভারে যদি শিল্পনগরী চালু হয়ে যায় সব শতভাগ শ্রমিক ডিপ্লয় করা সম্ভব হবে সেখানে, এ ধরনের একটি কথা আমরা জানতে পেরেছি। তো আমার কাছে শিরিন এখন পর্যন্ত হাজারীবাগ থেকে এই ছিল সবশেষ। হাজারীবাগের ট্যানারি কারখানার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। 4.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামের আগুন। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনে পুড়ে গেছে গুদামের সমস্ত জিনিসপত্র। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানায় মহাখালী সাততলা বস্তির পাশের ট্যামরমোড় এলাকায় রাত 12:30টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি গুদামে হঠাৎ বৈদ্যুতিক বাতি নিভে আবার জ্বলে উঠতে দেখেন তারা। এর কিছুক্ষণ পরেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আর গুদামে প্রচুর রাসায়নিক এবং দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় চারদিকে। এ সময় খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ও পরে আরো 6টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে মূলত, আর এমন পজিশনে লাগছে এখানে গার্ডরা আসলে কিছুই আগুন তাৎক্ষণিক যে নিভাবে ওই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। এখানে যারা কর্তব্যরত ছিলেন তাদের উদাসীনতার কারণে এই আগুনটা বেশি দীর্ঘায়িত হয়েছে। হ্যাঁ, সিকিউরিটি মেইনটেনেন্স ম্যানেজমেন্ট খুবই দুর্বল। আগুনে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয়েছে বলে জানালেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। পুরো লোডেড ট্রাক এই জানলার কাছে ছিল এবং পুরো গোডাউনটা আগুন জ্বলতেছে, যার ফলে তার প্রথম কাজ ছিল আগে ট্রাকগুলিকে তাড়াতাড়ি এখান থেকে সরাই দেওয়া। স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেছে, কলাপস হয়েছে। তারপরে আমরা আগুনটাকে এক থেকে নিয়ন্ত্রণ করতে করতে একটু পূর্ব দিকে নিয়ে গেছি। ফ্লেম পড়ার পরে আমরা ড্যাম্পিং টার্ন ওভার ড্যাম্পিং করবো, তারপরে আমরা ইন্টারভেনশন দেব। গুদামটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা সামগ্রী গুদামজাত করে সারা দেশে বিতরণ করা হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের শিবচরে চলছে নদ নদী দখলের মহোৎসব, ক্ষুব্ধ এলাকাবাসী, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিলের পর প্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক চলতে হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের ক্ষেত্রে আইন অনুযায়ী সহায়তা করা হবে বলেও জানান তিনি। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পরই স্কুলগুলো ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিলের পাশাপাশি আরও 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার নির্ধারিত ফির বিপরীতে বাড়তি 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। যারা বন্ধ করবে তাহলে সবাইকে, তো ছাত্রছাত্রী আছে সবাইকে ভালো স্কুলে ভর্তি করাইতে হবে। এপ্রিল চলতেছে, তাহলে বাচ্চাদের একটা সুযোগ সুবিধা নাই প্রথমত, কারণ মাঝখানে যদি এসে যায় তাহলে বাচ্চাদের একটা ভবিষ্যৎ কোথায়। মন্ত্রণালয় থেকে চিঠি আসুক বা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে দিবে, শিক্ষা বোর্ড আমাদেরকে জানাবে, ওটার বিস্তারিত পড়ে বা দেখে কি হয়েছে সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। বৃহস্পতিবারের নির্দেশনাটি পেয়েছি ওয়েবসাইটের মাধ্যমে। আজই প্রথম কর্মদিবস শুরু হলো, আমাদের ব্যবস্থা নেওয়া আজকে থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেকই চলবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুর্গম বঙ্গোপসাগরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চট্টগ্রাম সন্দ্বীপ রুটের হাজার হাজার যাত্রী। সাগরের মাঝে বোট থেকে যেমন সি ট্রাকে উঠতে হচ্ছে, তেমনি সি ট্রাক থেকে বোটে নামতে হচ্ছে সাগরের মাঝেই। নেই দক্ষ বোট চালক, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন তো রয়েছেই। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত 2 এপ্রিল রাতে এ ধরনের সি ট্রাক থেকে বোটে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সন্দ্বীপ ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বা কাঠের নৌকা, আর সে নৌকা থেকে হুড়ুহুড়ি করে লাল বোটে নামছে সন্দ্বীপের যাত্রীরা।
বছরের পর বছর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ রুটের যাত্রীরা। শুধু সার্ভিস বোট নয়, সি ট্রাকের যাত্রীদেরও নামতে হয় এভাবে সাগরের মাঝে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত তটস্থ থাকতে হয় এই রুটের যাত্রীদের। এই লাল বোটে করে আমাদেরকে উঠতে হয় আপনার সি ট্রাক বা স্টিমার যেগুলোই থাকে না কেন ওগুলোতে উঠতে হয়। ওই যে উঠার যে সময়টা এটা কিন্তু খুব রিস্কি। ভাড়া আমাদের ওখান থেকে নিয়ে ফেলেছে, তারপরে এরা অতিরিক্ত 10 টাকা পাওয়ার জন্য গাড়িকে স্লো করে, ওই স্লো কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। আর বেশি লাভের আশায় প্রতিটি বোর্ডে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী। এইখানে লাফাইয়া লাফাইয়া সুন্দর মানুষ তো লাফাইয়া ব্রিজ সমুদ্রের জন্য উঠে গেছে। সাটারি জায়গাদারে উনি অমান্য করে এই জাঁচটা দুই করে দেওয়াতে এই দুর্ঘটনাটা ঘটে। ঘাটের মালিক চট্টগ্রাম জেলা পরিষদ হলো উচ্চ আদালতের নির্দেশনার কারণে বোট চালানোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির গাফিলতি থেকেই দায়ী করছেন তারা। সকল বোট চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ছিল, কিন্তু বিআইডব্লিউটিসিটা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা অসাবধান হয়ে চালিয়েছে, তারা কারো অনুমতি নেয় নাই। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল। প্রতিদিন 1.5 থেকে 2000 যাত্রী স্পিড বোট, সার্ভিস বোট এবং সি ট্রাকে করে এই রুটে যাতায়াত করে। আর স্পিড বোটে 300 টাকা এবং সার্ভিস বোট ও সি ট্রাকের ভাড়া 100 টাকা। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এরপর লাইফ জ্যাকেট সহ নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দুদিন না পেরিতে সেই আগের অবস্থায় ফিরে যায় এই রুটের যাত্রীরা, অর্থাৎ ভুলে যায় সবকিছু এবং জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম সাগর পাড়ি দেয় সন্দ্বীপবাসী। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে সাজ সাজ রব এখন। উৎসবের রঙে রাঙাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই শিল্পের কারিগররা। লাল সাদা পোশাকের পাশাপাশি গরম হওয়ায় সুতির কাপড়ের উপর গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পের কারিগররা। কটন, কারচুপি ও কোটাসহ নানা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে সযত্নে বৈশাখের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে সুতি ও হাফ সিল্কের শাড়ি। যেহেতু আমরা নতুন নতুন ডিজাইন কালেকশন করছি, এটার জন্য তো আমাদেরকে শ্রম দিতেই হবে। এবারে বৈশাখের জন্য নিত্য নতুন ডিজাইন আয়োজন করেছি এবং করতেছি। লাল সাদার পাশাপাশি রঙিন পোশাকে বাঙালিকে রাঙাতে কেউ করছেন সেলাই, কেউ কাটিং, আবার কেউ বা ব্যস্ত কাপড়ে পুঁতি লাগানোর কাজে। শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই বুটিক শিল্পের কারিগরদের। কাটার মধ্যে সিস্টেম আছে, ডিজাইন হলে ডিজাইনের কাটিং করে, আর ডিজাইন না হলে 3 পিস নর্মাল কাটিং হলে নর্মাল কাটিং হয়। আমরা সময় দিই সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন ম্যাক্সিমাম আমরা রাত 10টা, রাত অনেক সময় নাইটে কাজ করে রাত 3টে পর্যন্ত। কারিগরদের তৈরি কাপড়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো যেন আরো বর্ণিল হয়ে উঠেছে। অলঙ্করণ হিসেবে কাপড়ে ব্যবহার করা হয়েছে কবিতা ও নানা লোকজ মোটিভ। রাখা হয়েছে বিচিত্র সব নকশা ও ডিজাইনের পাঞ্জাবি আর 3 পিসও। স্থান পেয়েছে বাঁশ, সুতা আর পাতার তৈরি নানা বিচিত্র সব গয়না। বৈশাখ মানে হচ্ছে অনেক রঙিন, অনেক কালারফুল একটা ব্যাপার এখানে আসে। একসময় সাদা লাল থাকলেও কিন্তু এখন সেটা অনেক পরিবর্তন এসছে। এখন হচ্ছে বর্ণাঢ্য রঙের মেলা, অনেক ধরনের রং নিয়ে আসি। তবে সেটা অবশ্যই হয় দেশি কাপড়টাকে আমরা বেশি প্রাধান্য দিই। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 30টিরও বেশি বুটিক হাউস রয়েছে, আর শোরুম রয়েছে 300রও বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠা সহ নানা কারণে দখল হয়ে যাচ্ছে মাদারীপুরের শিবচরের নদ নদী। এক শ্রেণীর প্রভাবশালীদের এই কর্মকাণ্ডে মুখ খুলতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। তবে প্রশাসনের চোখের সামনে এভাবে দখল হওয়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয় সংসদ সদস্য দায় চাপালেন প্রশাসনের ওপর। জেলা প্রশাসকের দাবি, নদীগুলোকে দখলমুক্ত করতে অভিযান চলছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদ কয়েকটি ড্রেজার বসিয়ে অবাধে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ঢাকা খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তুল্লাহ সেতুটি। একই অবস্থা উপজেলার ময়নাকাটা নদীরও। এই নদীটির অনেক অংশ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এর আশপাশে গড়ে উঠেছে একাধিক অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানান, একসময় এই নদী দিয়ে লঞ্চ ও স্টিমার চললেও কালের বিবর্তনে এখন তা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নদীতে হাসপাতালের বিষাক্ত বর্জ্য ও অব্যাহত দখলে মারাত্মক হুমকির মুখে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। ঢাকা থেকে আমাদের শিবচরের যত মালামাল আছে সমস্ত মালামাল এই নদীতে আসতো। মাদারীপুর হয়ে গোপালপুর পর্যন্ত লঞ্চ যাইতো, ওই লঞ্চে মানুষরা আসা যাওয়া করতো। আস্তে আস্তে নদীটা চেপে গেছে। পুরা বাজার পয়সা করে এই ময়লাটি এখানে ফেলায় দেয়। এমনকি হাসপাতালে যত সুই মুই যত কিছু আছে সিরিঞ্জ মিরিঞ্জ সব এখানে ফেলায়। নদ নদী দখলের কথা স্বীকার করলেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। তার দাবি, চোখের সামনে নদ নদী দখল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভূমি দখলমুক্ত করা এটা প্রশাসনিক কাজ। আমাদের চোখের সামনেও জমি দখল হয়ে যাচ্ছে এবং আমরাও দেখতেছি প্রশাসন নীরব। উচ্ছেদ অভিযান চলছে দাবি করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালাতে বেগ পেতে হয়। আমরা উচ্ছেদ কার্যক্রম কন্টিনিউয়াস চালাইছি। আর এই জায়গায় যে সমস্ত মোবাইল কোর্ট বা অন্যান্য কার্যক্রম চালাইতে আমাদের একটু সমস্যা পড়তে হয়। অফিসার এত সংকট, মানে কাজ করতে অনেক ক্ষেত্রে আমাদের খুব বেগ পেতে হয়। মাদারীপুরের 4টি উপজেলায় 4টি নদী ও 2টি নদ রয়েছে, যার অধিকাংশ পলি পড়ে নাব্য হারাতে বসেছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এতে এলাকার পুরো বনভূমি 30% পুড়ে গেছে বলে জানিয়েছে বন কর্তৃপক্ষ। এছাড়া ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। প্রাণহানি এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সংবাদ মাধ্যম জানায়, গেল শুক্রবার অরল্যান্ডোতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে তা পাশের বনাঞ্চল ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। খেলার খবরে থাকছে ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। শিরোপা জয়ের লড়াইয়ে আবারও হোঁচট খেল বার্সেলোনা। নেইমারের লাল কার্ড দেখার দিনে মালাগার কাছে 2-0 গোলে হেরে শীর্ষে ওঠার স্বপ্ন ফিকে হয়ে গেছে কাতালানদের। এক ম্যাচ বেশি খেলেও রিয়ালের চেয়ে 3 পয়েন্ট কম বার্সার। এদিকে সিরিয়াতে গঞ্জালো হিগুয়াইনের জোড়া গোলে শীর্ষস্থান আরও মজবুত করল ইউভেন্টাস। চিয়েভোকে 2-0 গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডি। মাদ্রিদ ডার্বি সমতায় শেষ হয়। বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়ায় 3-এ। মালাগার বিপক্ষে মেসি নেইমারদের জন্য অন্য কিছুই। শুরু থেকে সবই চলছিল ঠিকঠাক, তবে ম্যাচের 32 মিনিটে ঘটল বিপত্তি করে মালাগা। বড় ধাক্কাটা বাকি ছিল দ্বিতীয়ার্ধের জন্য। গোল পরিশোধে মরিয়া বার্সা স্ট্রাইকার নেইমার নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয়বারের মতো করে বসেন ফাউল। 2টি হলুদ কার্ড দেখে তাই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান। এদিকে নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের 11 নম্বরে থাকা চিয়েভোকে আতিথ্য দেয় শিরোপা লড়াইটা একপেশে করে ফেলা ইউভেন্টাস। ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে তারা। 23 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন গঞ্জালো হিগুয়াইন। আর কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে 84 মিনিটে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। শামীম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। দুদেশের মধ্যে বহমান অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক চলমান প্রক্রিয়া হওয়ায় সুফল পাওয়ার আশা। অমীমাংসিত ইস্যুতে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। এসএসসি জেএসসি পর্যায়ের পরীক্ষায় 5টি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের সন্তোষ। পরিকল্পিত নীতিমালা না থাকলে সুফল পাওয়া নিয়ে শঙ্কা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। এবং বাংলা নববর্ষকে সামনে রেখে ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে সাজ রব। সাভারে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।